আমরা জানি যে বাবা মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে একটু লিখে দাও তো, শিক্ষক শিক্ষিকাদের স্নেহ, ভালোবাসা, মমতা এগুলো কি কোনো দাম দিয়ে কেনা যায়? আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই আলোচনাটি শোনার পরে এখান থেকে যাবতীয় যত ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা সঠিকভাবে লিখে আসতে পারবে। তার সঙ্গে শিক্ষক ও ছাত্রের সম্পর্কে একটা অন্যরকম অনুভূতি তোমরা পাবে। ভিডিওটা হয়তো তোমাদের কাছে একটু বড় বলে মনে হবে। কেন একটু বড় হয়েছে? তার কারণ এই গল্পের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়েছে। আরেকটা কথা, গল্পটি আমি স্ক্রিনে রেখে দিলেও তোমরা যখন গল্পের আলোচনা শুনবে তখন অবশ্যই বই আর পেন অথবা পেন্সিল তোমরা সঙ্গে রাখবে। মূল গল্প আলোচনার আগে অবশ্যই আমাদের লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। চলো আমরা লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে দু চার কথা জেনে নিই। নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম 1917 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1970 খ্রিস্টাব্দে। টেনিদা চরিত্রের স্রষ্টা ইনি। তোমরা যে টেনিদার গল্প পড়েছ অথবা কার্টুনে যে টেনিদা দেখেছ, সেই টেনিদার গল্প লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইনি অন্যতম ঔপন্যাসিক ও ছোট গল্পকার, অর্থাৎ তিনি উপন্যাস ও ছোট গল্প লিখেছেন। এছাড়াও তিনি নাটক, প্রবন্ধও লিখেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে হল লালমাটি, উপনিবেশ, সম্রাট ও শ্রেষ্ঠী, মহানন্দা, শিলালিপি ইত্যাদি। উল্লেখযোগ্য ছোট গল্প গ্রন্থগুলি হল বিতংশ, দুঃশাসন, ভাঙা বন্দর, ভোগবতী, টেনিদার গল্প, চার মূর্তি ইত্যাদি। আমরা দাম গল্পের উৎস সম্পর্কে জেনে নিই। দাম ছোট গল্পটি 1365 বঙ্গাব্দে শারদিয়া তরুণের স্বপ্ন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। আমরা সরাসরি গল্পের আলোচনায় চলে যাই। গল্পের নাম দাম, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। বিভীষিকা মানে ভয়ঙ্কর, একটা আতঙ্কের কিছু, অর্থাৎ ভদ্রলোক স্কুলে সবার কাছে একটা আতঙ্কের ছিলেন। আমাদের অঙ্ক কষাতেন, অর্থাৎ এই ভদ্রলোক হলেন কথকের মাস্টার মশাই, অঙ্কের মাস্টার মশাই। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। অর্থাৎ যেসব জটিল অঙ্ক ছিল, যেগুলো কথকরা ঘন্টার পর ঘন্টা বৃথা শ্রম দিচ্ছিল, পণ্ডশ্রম মানে বৃথা শ্রম দিচ্ছিল, অর্থাৎ মিলতেই চাইতো না, শুধু শুধু যেন চেষ্টা করত, সেই অঙ্কগুলো মাস্টারমশাই একবার তাকিয়ে দেখতেন তার দিকে, তারপর ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গিয়ে ঝড়ের গতিতে তিনি অঙ্কটা করে ফেলতেন। আর সেই সময় যদি কোনো একটা খড়ি মানে চক, সেই চক যদি ভেঙে যেত, তারপর ছাত্রদের দিকে আর কোটা বোর্ডে সাজিয়ে দিতেন। এমন ভাবে সাজিয়ে দিতেন কথকরা একদম রোমাঞ্চিত হয়ে দেখতেন, ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন, যেন সম্পূর্ণ অঙ্কটা ছবির মতন মাস্টারমশাই চক দিয়ে বোর্ডে সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, অর্থাৎ পৃথিবীতে যত অঙ্কই ছিল মানে কোনোটাই যেন মাস্টারমশাইয়ের অজানা নয়, এরকম বলছেন কথক। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অর্থাৎ পৃথিবীতে যেন সব অঙ্কই মাস্টারমশাইয়ের মুখস্থ ছিল, আর মুখস্থ বললেও ঠিক হয় না,
অর্থাৎ কথক বলছেন যে আগে থাকতেই যেন অদৃশ্য কোনো অক্ষরে যেন বোর্ডে লেখা থাকতো। কথক বলছেন যে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু মাস্টারমশাই দেখছেন, তার উপরে যেন সেই চকটা বুলিয়ে যেতেন। অর্থাৎ মাস্টারমশাই এক নাগাড়ে অঙ্কটা করে দিতেন বোর্ডে, দেখে মনে হতো যেন ছবির মতন অঙ্কটা করে দেওয়া আছে। মাস্টারমশাই হয়তো দেখতে পেতেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। অর্থাৎ অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় তারাই ভয়ে থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে 20 উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। অর্থাৎ যারা অঙ্কের মধ্যে 100 পায় তারাই মাস্টার মশাইকে দেখে ভয়ে থাকতো। আর কথকরা যারা টেনে টুনে 20ও পেত না অঙ্কে, তাহলে তাদের অবস্থা কেমন হতো? অর্থাৎ তারা তো একদম ভয়ে সিটিয়ে থাকতো সবসময়। প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে 1 ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। অর্থাৎ কথকরা মাস্টারমশাইয়ের হাতের চড় খেলেও তারা কাঁদতে পারতো না। যদি কাউকে কাঁদতে দেখতেন মাস্টারমশাই, তাহলে সঙ্গে সঙ্গে বলতেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তোদের পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেবো, কাঁদতে লজ্জা করে না তোদের? এইভাবে বকাঝকা করতেন। তা উনি পারতেন, অর্থাৎ পুকুরের জলে ছুঁড়ে ফেলতে উনি ঠিকই পারতেন। কথক বলছেন ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিল। মানে হাতের চড়ের এত জোর, সেটা থেকে বুঝতে পেরেছিলেন কথকরা যে উনি সবকিছুই পারেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে। প্লেটো হলেন প্রাচীন গ্রিসের একজন দার্শনিক ও গণিতজ্ঞ। হ্যাঁ, তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তো সেই প্লেটোর দোরগোড়ায় নাকি লেখা থাকতো যে যারা অঙ্ক জানে না তাদের সেখানে প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও নাকি একই কথা লেখা আছে। এ কথা মাস্টারমশাই তার ছাত্রদের বলতেন। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। বলছেন যে স্বর্গে যে কি লেখা আছে এটা যে মাস্টারমশাই কোথা থেকে জানলেন, এটা মাস্টারমশাই বলতে পারবেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। অর্থাৎ প্লেটো যে কে কথকরা চিনতেনই না। প্লেটোর দরজা দিয়ে না ঢুকলেই বা কি হবে, ঢুকলেই বা কি হবে, এসব নিয়ে কোনো মাথা ঘামাননি কথকরা। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম। অর্থাৎ স্কোয়ার মানে বর্গক্ষেত্রের অঙ্ক, বর্গক্ষেত্রের অঙ্ক বা জ্যামিতির জটিল যে প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, পরিমাপের, মেজার মানে পরিমাপ, পরিমাপের যে অঙ্কগুলো, সেগুলো যদি স্বর্গে থাকে তাহলে ওই স্বর্গে গিয়ে কোনো কাজ নেই। তার থেকে অনেক দূরে থাকাই ভালো। যোজন মানে 4 ক্রোশ দূরত্ব, 4 ক্রোশ পরিমাণ দূরত্বকে বলা হয় 1 যোজন। আবার 1 ক্রোশ মানে 2 মাইলের একটু বেশি। ঠিক আছে? ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টারমশাইয়ের হাত থেকেও। অর্থাৎ ম্যাট্রিকুলেশন মানে যেটা মাধ্যমিক পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষা, হ্যাঁ, তাকে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন। এই ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে তারপর থেকে অঙ্কের হাত থেকে রেহাই পেলেন। অর্থাৎ তারপরে আর অঙ্ক নিয়ে পড়াশোনা করেননি, সেই জন্যে মাস্টারমশাইয়ের হাত থেকেও রেহাই পেলেন কথক। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। অর্থাৎ অঙ্কের সেই আতঙ্ক, হ্যাঁ, সেই ভয় যেন মন থেকে গেল না। MA পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছেন, 2 চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন, অর্থাৎ MA পাশ করবার পরেও
ঘুমের ঘোরে স্বপ্ন দেখতেন, সেই আতঙ্কের স্বপ্ন। মাস্টারমশাই পরীক্ষার হলে গাঁট দিচ্ছেন, কথকের একটা অঙ্ক মিলছে না, আর রাগে মাস্টারমশাই দাঁতে দাঁত ঘষছেন। মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই, অর্থাৎ কথক কলেজের বাংলার টিচার, কলেজে বাংলার অধ্যাপক। এটা ভেবে একটু তৃপ্তি পেলেন কথক, একটু সন্তুষ্ট হলেন। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। ফরমাশ মানে অনুরোধ, ঠিক আছে? যে পত্রিকার পক্ষ থেকে একটা অনুরোধ এলো, একটা প্রস্তাব এলো যে কথকের ছেলেবেলার গল্প শোনাতে হবে, অর্থাৎ সেই পত্রিকায় কথকের ছেলেবেলা সম্পর্কে লিখতে হবে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, পাঠকের কোনো কৌতূহল নেই, তাদের কোনো জিজ্ঞাস্য নেই বা জানার কোনো আগ্রহ নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। এসব কথা কর্তৃপক্ষকে বললেন। পত্রিকার যারা দায়িত্বে রয়েছেন, যারা কথককে অনুরোধ জানিয়েছিলেন লেখার জন্য, তাদেরকে জানালেন, কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা মানে অর্থাৎ সাহিত্যের যারা দিগ্গজ, যারা বড় বড় নামি দামি লেখক যারা, তারা পত্রিকার, সেই পত্রিকার কর্তৃপক্ষদের কোনো পাত্তা দেয়নি, অর্থাৎ তাদের কাছে কোনো লেখা দেয়নি। সেই জন্য কথকের কাছে এসেছেন তারা। স্বর্গের দেবরাজ, তাকে বলা হয় ইন্দ্র, আর মিত্র বন্ধু আর বরুণ হচ্ছে সমুদ্র, জল আর বৃষ্টির দেবতা। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না, অর্থাৎ এদের কাগজে নিশ্চয়ই সেরকম কোনো পাঠক নেই, তাহলে আমার কথা অন্য কারো কাছে বড় বড় বলে মনে হবে না, স্পর্ধার মতো মনে হবে না, যে দেখেছিস কত বড় বড় বাড়িয়ে লিখেছে, হ্যাঁ মানে এটা কেউ ভাববে না। তার কারণ পাঠকই তো অল্প এই পত্রিকার। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, অর্থাৎ নিজেদের মধ্যে এই গল্পটা বলবেন, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়, আন্ডারলাইন করো। অর্থাৎ এটা একটা ভালোবাসার জন্য লেখা। হ্যাঁ, পত্রিকার কর্তৃপক্ষরা জানতে চেয়েছেন তার কথা, সেই জন্য তিনি লিখছেন, এটা একটা ভালোবাসার কথা, অর্থাৎ প্রীতির কথা। মানে আমি যে এটা লিখে অনেক বড় কিছু হব, বড় পদ পাবো, অনেক নামডাক হবে, সেই জন্যে কথক লিখছেন না, ঠিক আছে? কাগজ কলম নিয়ে বসে গেল। এবার কথক কাগজ কলম নিয়ে লেখা শুরু করতে লাগলেন। মনে এলো মাস্টারমশাইয়ের কথা। কোন মাস্টারমশাই? সেই অঙ্কের মাস্টারমশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। অর্থাৎ ছবিটা যা ফুটলো, লেখার বিষয়টা যা হলো, সেটা খুব একটা কিন্তু ঝকঝকে বা উজ্জ্বল কিছু নয়, অর্থাৎ ভালো কিন্তু কিছু নয় মাস্টারমশাই সম্পর্কে। লেখার মধ্যে নিজের কিছু বানানো কথাও কথক ঢুকিয়ে দিলেন, হ্যাঁ, কিছু কল্পনাও সেখানে মিশিয়ে দিলেন। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম, অর্থাৎ কিছু একটু সৎ উপদেশ দিয়েছিলেন, হ্যাঁ, ভালো উপদেশও দিয়েছিলেন লেখার মধ্যে। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, অর্থাৎ কাউকে বকাঝোকা করে, প্রচন্ড শাসন করে, হ্যাঁ, প্রকৃত শিক্ষা দেওয়া যায় না। এখানে তাড়না মানে শাসন। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, অর্থাৎ যারা কিছুই পারে না তাদের উপর যদি শাসন করে, জোর করে যদি শেখানো যায়, তাহলে সে গাধাটারই মৃত্যু হয়। পঞ্চত্ব পাওয়া মানে এখানে মৃত্যু হওয়া, অর্থাৎ জোর করে কিছু শেখাতে গেলে যেন ভালোর থেকে খারাপটাই বেশি হয়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম
তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। কি বলছেন যে মাস্টারমশাই ওই যে মারধর করে শেখাতে চেয়েছিলেন, কিন্তু যতটুকু শিখেছিলাম তাও যেন ভুলে গিয়েছি। এখন এই 2 আর 2 4 হয় কি 5 হয়, হ্যাঁ, এটা সন্দেহ জাগে। অর্থাৎ তখন পাশ করার মতো কোনো রকমে মনে রেখেছিলাম, এখন যেন সবকিছুই ভুলে গেছি। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। সেই পত্রিকার কর্তৃপক্ষ আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, অর্থাৎ একটা দাম দিয়ে গেছেন, একটা মূল্য দিয়ে গেছেন যে আপনি লিখছেন, এই নিন 10টি টাকা রাখুন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। আন্ডারলাইন করো এই লাইনটা। অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছ থেকে অঙ্ক তো সেইভাবে শিখতেই পারেনি, যতই মাস্টারমশাই শেখানোর চেষ্টা করুন শাসন করে ভয় দেখিয়ে, অঙ্ক কিন্তু সেই অর্থে কথক শিখতে পারেননি। কিন্তু এই যে তাকে নিয়ে যে গল্পটা লিখছেন, সেখান থেকে পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে 10টি টাকা পেলেন, এটাই যেন মাস্টারমশাইয়ের কাছ থেকে লাভ হলো। তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল, সে লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। অনেক দিন পার হয়ে গেছে, সে লেখার কথাও ভুলে গেছেন কথক, আর মাস্টারমশাইয়ের কথাও আর মনে নেই। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বয়সও বেড়ে গেছে, হ্যাঁ, রাত জেগে পড়াশোনা করা, কাজকর্ম করা, সেই জন্যে অনেক সমস্যাও দেখা দিয়েছে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। অর্থাৎ বর্তমানে এত কাজকর্ম, এত কিছু রয়েছে, এত প্রেশার রয়েছে কাজের, যে পুরনো স্মৃতির কথা যেন ভুলেই গেছেন। পুরনো স্মৃতির দিকে আর তাকানোর সময়টুকুও নেই। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের একটি কলেজ থেকে ডাক এলো কথকের। কথক এখন তো অধ্যাপক, তাই তো, কলেজের অধ্যাপক। সেই জন্যে বাংলাদেশের কোনো একটা কলেজ থেকে তাদের বার্ষিক উৎসবে কথককে অতিথি হিসেবে নিয়ে যাবেন। সেই জন্যে সেখানে গিয়ে কথককে বক্তৃতা দিতে হবে, সেজন্য তার ডাক এলো। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। অর্থাৎ বিশেষ অতিথি হয়ে তিনি যাবেন, তাকে তো আর পয়সা দিয়ে ঘুরে বেড়াতে হবে না। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। ও কলকাতা থেকে এসেছে, তার মানে একটা বড় কিছু একটা ব্যাপার। হ্যাঁ, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখি মানে, চড়ুই পাখি হলো একটা ছোট পাখি, বাড়িতে বা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায়। রাজহংস হলো রাজহাঁস। রাজহংস একটা রাজকীয় ব্যাপার, নামটা শুনলে, হ্যাঁ, বড় ধরনের রাজহাঁস হয়, তাই তো, তোমরা অনেকেই দেখেছ। অর্থাৎ চড়ুই পাখির মতন কলকাতার কোনো অনামী ব্যক্তি যদি কলকাতা থেকে অনেক দূরে যান, সেখানেও তিনি ওই রাজোচিত সম্মান পান। হ্যাঁ, তাকে নিয়ে সবাই যেন হই হই করে। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। অর্থাৎ কলকাতা থেকে যত দূরে যাবেন তত তাদের যেন বেশি আদর যত্ন করবেন, এটাই বলছেন কথক। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। অর্থাৎ নামকরা একটা শহরের কলেজের অধ্যাপক, সেখান থেকে যতই অনেক দূরে যাবেন ততই তাদের যেন বেশি সম্মান দেওয়া হয়। আমি সুযোগটা ছাড়তে পারলুম না, এই সুযোগটা আমি ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা। অর্থাৎ যার পরে আদর যত্ন শুরু হয়ে গেল, বিভিন্ন জন এসে অটোগ্রাফের খাতা দিল। হ্যাঁ, সেই অটোগ্রাফের খাতায় স্বাক্ষর অর্থাৎ সই করার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন বাণী বলতে লাগলেন, বিভিন্ন উপদেশের কথা সেখানে বলতে লাগলেন। ব্যক্তি হিসেবে কথক যে এতটাই মূল্যবান, এর আগে কথক যেন বুঝতে পারেননি। অর্থাৎ তার কলকাতা শহর ছেড়ে একটু প্রত্যন্ত অঞ্চলের দিকে গেছেন, হ্যাঁ, একটু গ্রামের দিকে, একটু ভেতরের দিকে গেছেন, সেই জন্য তার যেন বেশি আদর যত্ন হচ্ছে। সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল।
অর্থাৎ সেই সবাই খুব ভালো করে একটা বক্তৃতা কথক দিলেন। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলেন, রবীন্দ্রনাথের কোনো প্রবন্ধ বা কোনো কবিতার লাইন 12টা বললেন, আর তার সঙ্গে বার্নার্ড শ অর্থাৎ নোবেলজয়ী আইরিশ নাট্যকার হলেন বার্নার্ড শ, অন্য একজনের কোটেশন, হ্যাঁ অন্য একটা ইংরেজি কোটেশন সেই বার্নার্ড শ এর নাম দিয়ে চালিয়ে দিলেন। ঠিক আছে, অর্থাৎ সেটা বার্নার্ড শ এর নয়, কিন্তু বার্নার্ড শ এর নাম দিয়ে সেই কোটেশনটা তিনি বলে দিলেন। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্যে ফুলদানিটা রক্ষা পেল। অর্থাৎ বক্তৃতার শেষে তরুণদের আরো উজ্জীবিত করতে হবে, তরুণদের এগিয়ে আসতে হবে দেশের জন্য, হ্যাঁ এই ধরনের কথা বলে বক্তৃতার শেষে এইভাবে যেন কথার ঝড় তুললেন, তুলে টেবিলের উপর একটা কিল মারলেন, একটা ঘুষি মারলেন, আর সঙ্গে সঙ্গে টেবিলের উপর যে ফুলদানিটা ছিল সেটা পড়তে পড়তেও যেন রক্ষা পেয়ে গেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো, আর হলের সমস্ত দর্শকেরা হাততালিতে ফেটে পড়ল। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললাম, কথক একটু বিনয়ের হাসিতে বললেন যে আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। অর্থাৎ তার বক্তৃতার ভেতর কিন্তু অনেক ভুলও ছিল, ঠিক আছে, কিন্তু সে কথা অন্যান্যরা হয়তো বুঝতে পারেননি বা বুঝলেও হয়তো তার সামনে প্রকাশ করেননি, কিন্তু সবাই তার প্রশংসা করতে লাগলেন। কথক আবার সেই সুযোগ নিয়ে বললেন যে আমি আরো ভালো বক্তৃতা দিতে পারি, আজকে একটু শরীরটা ভালো নেই, সেই জন্য মনের মতো করে বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। ছেলেরা ভাবছে যে শরীর খারাপ তাতেই এত ভালো বক্তৃতা দিল, শরীর ভালো থাকলে তো এর থেকে আরো না কত ভালো ভালো কথা বলতে পারতেন। অর্থাৎ প্রলয় হয়ে যেত, যেন একদম বক্তৃতার ঝড় উঠে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই। অর্থাৎ কথক তো মনে মনে ভাবছেন যে আমার ওই একটা বক্তৃতাই রেডি করা আছে, সেটা রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে বন মহোৎসব অর্থাৎ বৃক্ষরোপণের কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেখানে একটু কাটছাট করে এদিক ওদিক করে চালিয়ে দিই এই বক্তৃতাটা। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। স্তুতিতে মানে প্রশংসায়, সবাই প্রশংসা করছে, তাতে যেন তার মন যেন ফুলে ফেপে উঠেছে। তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছেন, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। একটি ছেলে এসে খবর দিলেন যে একজন বয়স্ক মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। কথককে বললেন। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। বলছেন যে ছেলেটি বলছে যে তিনি আসতে চাইছেন না, বাইরের মাঠেই দাঁড়িয়ে রয়েছেন, সেখানেই এনাকে যেতে বলছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, অর্থাৎ কথক ভাবছেন যে আমার বক্তৃতাতে কারোর হয়তো খুব ভালো লেগেছে, আমাকে অভিনন্দন জানাবেন। এ অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। দাক্ষিণ্য পুলকিত চিত্তে মানে অর্থাৎ আনন্দের সঙ্গে, একটু দয়া দেখিয়ে তিনি যে সেখানে যাচ্ছেন তার যে আনন্দ, হ্যাঁ সেখান থেকে তিনি একটা আনন্দ বোধ করছেন, সেটা ভেবে তিনি বলছেন যে ঠিক আছে চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। তরল অন্ধকার মানে একটু ঘুটঘুটে অন্ধকার নয়, একটা তরল অন্ধকার, মোটামুটি একটা অন্ধকার চারপাশে ছড়িয়ে রয়েছে। এত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, অর্থাৎ এত আলোর মধ্যে ছিলেন কথক যে সেখান থেকে বেরিয়ে যখন অন্ধকারে এলেন তখন যেন একটু ঝাপসা দেখছেন সবকিছু। হ্যাঁ তোমরাও দেখবে যদি কোনো আলোর দিকে তাকিয়ে থাকো, তারপরে যখন অন্যদিকে তাকাও তখন দেখবে যে একটু ঝাপসা মনে হয়, ঠিক আছে, কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যায়। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে,
ডাকলেন। সুকুমার অর্থাৎ ওই ব্যক্তি ডাকলেন। কথকের নাম হলো সুকুমার। আমরা এখানে কথকের নাম পেলাম। সুকুমার বলে ডাকলেন কথককে। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তারও চেয়ে আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। অর্থাৎ এখানে আমার নাম ধরে কে ডাকবে, কথক ভাবছেন। সঙ্গে সঙ্গে তার সেই গলার স্বর, সে স্বরকে যেন চিনতে পারছেন কথক। সেই গলার স্বর শুনে তার মনের মধ্যে একটা ভয়ের শিহরণ জেগে উঠল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। অবশেষে সুকুমার ঠিকই চিনতে পেরেছেন সেই গলার স্বর। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। অর্থাৎ ইনি হলেন সেই অঙ্কের মাস্টার মশাই। তার কথা শুনলেই, তার গলার স্বর শুনলেই যেন সেই প্রচন্ড চড়, সেই চড়ের কথা সুকুমারের মনে পড়ে, আর সঙ্গে সঙ্গে যেন তার মনে ভয়ের একটা শিহরণ খেলে যায়। সুকুমার ভাবছেন এক্ষুনি বোধহয় সেই চড় নেমে আসবে তার পিঠের ওপর। অর্থাৎ সেই ছোটবেলার আতঙ্ক এখনো আছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। সঙ্গে সঙ্গে প্রণাম করলেন মাস্টারমশাইকে। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। মাস্টারমশাই আশীর্বাদ করলেন যে আরো বড় হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুজেছি। মাস্টারমশাই বলছেন যে রিটায়ার করবার পরে এখানেই চলে এসেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। মাস্টারমশাই বিজ্ঞানের ছাত্র, তার বুদ্ধিও একদম ছুরির ফলার মতো। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনের বয়স বেড়েছে বলে। অর্থাৎ কথক ভাবছেন যে আমি এতক্ষণ ধরে যে বক্তৃতাগুলো দিলাম তার মধ্যে তো অনেক কিছু জল মেশানো আছে। হ্যাঁ, মানে বক্তৃতার মধ্যে অনেক কিছু ভুল কথাও বলা আছে। যেরকম আমরা জানলাম যে অন্য একটা ইংরাজি উক্তি সেটা বার্নার্ড শয়ের নামে চালিয়ে দিয়েছেন, হ্যাঁ, এই ধরনের। কিন্তু এতেও যদি মাস্টারমশাই আনন্দ পেয়ে থাকেন তাহলে এটা বুঝতে হবে। অর্থাৎ ফাঁপা ফানুস, অর্থাৎ যার মধ্যে কিছু নেই। হ্যাঁ, সেই বক্তৃতার মধ্যে তো তেমন কিছুই নেই, ফাঁপা ফানুসের মতো। কিন্তু তারপরেও যদি মাস্টারমশাই আনন্দ পেয়ে থাকেন, তাকে যদি কথক ভোলাতে পারে বক্তৃতা দিয়ে, তাহলে সেটা কথকের কৃতিত্ব নয়, মাস্টারমশাইয়ের যে বয়স বেড়েছে, অনেক কিছু বোধহয় ভুলতে বসেছেন, তার মনের বয়স বেড়েছে, সেই জন্যই বোধহয় তিনি অভিভূত হয়েছেন বক্তৃতা শুনে। অপরাধীদের মতো চাইলুম, না স্যার আপনার সামনে। একটু বিনয় দেখাচ্ছেন কথক যে না না স্যার আপনার সামনে, মানে আপনি এইভাবে প্রশংসা করছেন আমাকে, আপনার সামনে আমি এত প্রশংসিত হতে চাই না। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তারপর মাস্টারমশাই বলছেন, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। অর্থাৎ একজন শিক্ষকের গর্ব তার ছাত্রকে নিয়েই। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। অর্থাৎ মাস্টারমশাই বলছেন যে তোমাদের কিছুই দিতে পারিনি, শুধু শাসনই করেছি, মারধরি করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা। শতচ্ছিন্ন মানে 100 ছেঁড়া, 100টা ছেঁড়া, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে পত্রিকাটা। একদিন আমার ছেলে এই ট্রেনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। অর্থাৎ মাস্টারমশাইয়ের ছেলে একদিন সেই পত্রিকাটি এনে মাস্টারমশাইকে দেখান। মাস্টারমশাই পত্রিকাটি পড়ে দেখেন যে তার সম্পর্কেই সুকুমার লিখেছেন। তিনি আনন্দে আপ্লুত হয়ে যান।
সবাইকে সেই পত্রিকাটা দেখান আর সবাইকে বলেন যে সুকুমার তাকে অমর করে দিয়েছে এই লেখার মধ্যে দিয়ে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলবার চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না। অর্থাৎ লজ্জায় আত্মগ্লানিতে, আত্মগ্লানি মানে নিজের ভুলের জন্যে মনে কষ্ট পাওয়া, ঠিক আছে? লজ্জায় আত্মগ্লানিতে কথকের যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চাইলেন, কিন্তু মুখে কোনো আর কথা ফুটলো না। অর্থাৎ এই লেখার মধ্যে মাস্টারমশাইয়ের কোনো প্রশংসার কথা নেই। এই লেখার মধ্যে মাস্টারমশাইয়ের যে শাসন, এমনকি কথক নিজে কিছু উপদেশও দিয়েছেন যে এই উৎপীড়ন, এই শাসন করে কিছু শেখানো যায় না। অর্থাৎ মাস্টারমশাইকে দু চার কথা যেন শুনিয়েও দিয়েছেন, এরকম একটা ব্যাপার। এই কথা যখন সুকুমার ভাবলেন, তখন লজ্জায় তার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। মাস্টারমশাই যেন একটু কাঁদো কাঁদো হয়ে গেছেন। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। অর্থাৎ সুকুমার গল্পটা লিখেছেন মাস্টারমশাইকে নিয়ে। সেটা হোক মাস্টারমশাইয়ের শাসন করা নিয়ে, মাস্টারমশাইয়ের মারধর করা নিয়ে, কিন্তু মাস্টারমশাইকে তো মনে রেখেছেন সুকুমার। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দুই একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। অর্থাৎ অন্য লোকেরা যতই বলুক যে মাস্টারমশাই আপনাকে দু চার কথা শুনিয়ে দিল তো আপনার ছাত্র, কিন্তু মাস্টারমশাই বলেন শোনাবে কেন। কত শ্রদ্ধা, কত ভক্তি নিয়ে সুকুমার লিখেছে, আমাকে মনে রেখেছে সুকুমার। অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো। এখন এটাই হলো মাস্টার মশাইদের মনের অভিব্যক্তি। তাদের চিন্তা ভাবনা এমনই হয়। দেখো, তোমাদের স্কুলে বা তোমরা যেখানে প্রাইভেট টিউশনে পড়ছো, বিভিন্ন জায়গাতে মাস্টারমশাইরা তোমাদের হয়তো বকাঝকা করেন, কিছু কিছু সময় পড়াশোনা না করলে তিরস্কারও করেন, কিন্তু জেনে রাখবে মাস্টারমশাইরা কিন্তু মন থেকে তোমাদের ভালোবাসেন। সেই জন্যে রিটায়ার করার পরে যখন মাস্টারমশাই দেখছেন যে তার ছাত্র সুকুমার তাকে নিয়ে পত্রিকাতে লিখেছেন, তখন মাস্টারমশাই এটা ভেবে আনন্দে তার চোখে জল আসছে যে সুকুমার তো অন্তত আমাকে মনে রেখেছে। আমি হয়তো ওদের শাসন করেছি, মারধর করেছি, কিন্তু ওরা এখন বড় হয়েছে। আমি যদি ভুলও করে থাকি, ওরা শুধরে দিচ্ছে সেই ভুলটা। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতন করে দেখেন, যতই তাদের বকাঝকা করুন বা তিরস্কার করুন। অর্থাৎ এই যে একটা অন্ধকারময় পরিবেশ ছিল, এতক্ষণে সুকুমার সেই আবছা আলোয় অভ্যস্ত হয়ে গেছেন। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে, আনন্দে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। এই স্নেহ কার? মাস্টারমশাইয়ের। এই মমতা কার? মাস্টারমশাইয়ের। এই ক্ষমা কার? মাস্টারমশাইয়ের। অর্থাৎ মাস্টারমশাই স্নেহ, মমতা, এমনকি মাস্টারমশাই সম্পর্কে সুকুমার যে দু একটা কথা মাস্টারমশাইকে শুনিয়ে দিয়েছেন, তা হলেও মাস্টারমশাই ক্ষমা করে দিয়েছেন। সেজন্য সুকুমার ভাবছেন স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না। মাস্টারমশাইয়ের যে স্নেহ, সেটা কোটি কোটি ধন দৌলত মণিমাণিক্য দিয়েও তার পরিমাপ করা যায় না, তাকে মাপা যায় না। সেই মমতা, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, অর্থাৎ সেই মমতা, ভালোবাসা, মায়া, মমতা, এগুলো সংসারের সমস্ত দামি জিনিসের চাইতেও অনেক বেশি। সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। কুবের হলেন ধন দৌলতের দেবতা, সম্পদের দেবতা। তার ভাণ্ডারকে, তার সেই সম্পদের ভাণ্ডারকেও যদি এনে দেওয়া যায়, তাহলেও সেই
ক্ষমার কাছে সেই সম্পদ পেরে উঠবে না। তার থেকেও অনেক দামি মাস্টারমশাইয়ের এই ক্ষমা করে দেওয়া, এই স্নেহ, মমতা, ক্ষমা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদেরই বৈশিষ্ট্য। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম, এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, আন্ডারলাইন করো। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম, অর্থাৎ মাস্টারমশাইকে নিয়ে লিখেছেন সুকুমার, তার জন্য পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে 10টি টাকা পেয়েছেন। সুকুমার ভাবছেন মাস্টারমশাইকেই এই 10 টাকায় বিক্রি করেছেন, অর্থাৎ মাস্টারমশাইকে নিয়েই তো লেখা, তার কথাগুলোই তো লিখেছেন পত্রিকায়, পত্রিকায় ছেপে বার হয়েছে, তার বিনিময়ে 10টি টাকা পেয়েছেন সুকুমার। সুকুমারের মনে হয়েছে মাস্টারমশাইকেই যেন আমি বিক্রি করেছি 10 টাকার বিনিময়ে। এটা সুকুমারের কাছে অপরাধের মতন। এতে সুকুমার লজ্জিত, এই লজ্জা সুকুমার কোথায় রাখবে? আশা করি গল্পটা তোমরা খুব মন দিয়ে শুনেছ। এই গল্পের নাম দাম। আমরা দেখলাম সুকুমার মাস্টারমশাইয়ের স্মৃতি নিয়ে পত্রিকায় লিখে 10টি টাকা পেয়েছে। সুকুমারের মনে হয়েছে এটি বোধহয় তার নগদ লাভ মাস্টারমশাইয়ের কাছ থেকে। কিন্তু গল্পের শেষে মাস্টারমশাইয়ের স্নেহ, মমতা, ভালোবাসার কাছে সুকুমার হেরে গেছে। সুকুমার লজ্জা পেয়েছে, সে আত্মগ্লানিতে ভুগছে, তাই তো? অর্থাৎ যে প্রশ্নটা আমি ভিডিওর শুরুতেই করেছিলাম তোমাদের, তার উত্তর তোমরা নিশ্চয় পেয়ে গেছো। শিক্ষক শিক্ষিকাদের স্নেহ, মমতা, ভালোবাসা কোনো দাম দিয়ে কেনা যায় না। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কাটানো মুহূর্ত, স্মৃতিগুলো কোনো টাকা পয়সা, ধন দৌলতের সঙ্গে সমান করা যায় না। তার মূল্য কুবেরের ধনকে এনে দিলেও মেটানো যায় না। সেই জন্যেই আমাদের এই গল্পের নামকরণ করা হয়েছে দাম। তোমরা খুব ভালো থেকো। তোমরা এই গল্পটা আবার বারবার পড়বে বাড়িতে, ঠিক আছে?